আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে সরকার। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এই কমিশনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে। আর জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধানগণ ও বিচার বিভাগ সংস্কার কমিশনের এক সদস্যকেও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য করা হয়েছে। 15 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 6 মাস এই কমিশনের মেয়াদকাল ধরা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংস্কার কমিশনের সুপারিশমালা বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে রাজনৈতিক দল এবং শক্তিসমূহের সাথে আলোচনা করে এই সংক্রান্ত সুপারিশ করবে এই কমিশন। সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের সফলতার উপর। এমন মন্তব্য করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র সংস্কারের গঠিত কমিশনগুলোর বেশিরভাগ প্রস্তাব ইতিবাচক। সংস্কার কমিশনের প্রতিবেদন এবং জাতীয় ঐকমত্য নিয়ে মুকসিমুল হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জন আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 1 মাসের মাথায়। প্রথমে গঠিত 6টি কমিশন 3 মাস ধরে জনমত জরিপ, আলোচনা এবং পর্যালোচনার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয় গত 8 ফেব্রুয়ারি। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে মূলনীতি থেকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস, মৌলিক অধিকারের আওতা বাড়ানো এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতকরণের কথাও উঠে এসেছে। চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হয় রাষ্ট্র ক্ষমতাকে, তা না হলে সেখানে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার হয় এবং ফ্যাসিবাদের উত্থান ঘটে। যে উদ্দেশ্যে সংবিধানটাকে সংস্কার করা হচ্ছে, এমন কোনো সংবিধান থাকবে না যে এই ফ্যাসিস্টের একটা উত্থান করতে পারে। রাষ্ট্রের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রীর স্থলে জনগণতন্ত্রী বাংলাদেশ হবে। দেশের জনগণ বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এমপি হওয়ার ন্যূনতম বয়স 25-এর পরিবর্তে 21 বছর করার প্রস্তাব করেছে কমিশন। সংস্কার প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদ হবে 2 কক্ষের, নিম্নকক্ষে 400 এবং উচ্চকক্ষের আসন হবে 105টি। এর মধ্যে 100 জন নির্বাচিত হবেন ভোটানুপাতিক হারে, আর বাকি 5 জনকে মনোনীত করবেন রাষ্ট্রপতি। 2টা কক্ষই হওয়া উচিত বাংলাদেশে, যাতে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্য নিয়ে আসবেন। মোটা দাগে যে সমস্ত প্রস্তাবগুলি এসেছে, বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান রচনার জন্য সহায়ক হবে। এই সব কিছু নির্ভর করতেছে রাজনৈতিক দলগুলোর ইচ্ছার উপরে। শুধু তো রাজনীতি না, এটা অর্থনীতি, এটা বড় ফ্যাক্টর। অর্থনীতি যদি ঘুরে না দাঁড়ায় তাইলে কিন্তু এই সংস্কার প্রস্তাব কোনো কাজেই আসবে না। তাদের সাকসেসের উপরেই কিন্তু নির্ভর করতেছে আগামী দিনের রাজনীতি এবং এই সংস্কারের ভবিষ্যৎ। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলের পাশাপাশি দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার উপর নির্ভর করছে সংস্কারের বাস্তবায়ন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি অনৈক্য থাকে, তাহলে কোনো অবস্থাতেই এই সংলাপ প্রক্রিয়া কার্যকর হবে না। এবং এখন এই মুহূর্তে পর্যন্ত কোনো সমঝোতার লক্ষণ আমি দেখি না। সংস্কার প্রত্যেক দলই এখন করতে চাইবে এবং পারা উচিত বলে আমার ধারণা। কারণ যে কোনো রাজনৈতিক দল, তারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারে, তাহলে সেই রাজনৈতিক দলগুলি ইন দ্য লং রান টিকতে পারে না। ভবিষ্যতের বাংলাদেশকে গড়তে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার খুবই প্রয়োজন, আর এসব সংস্কার কার্যকর করার জন্য প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য। আর তাই সংস্কারকে কেন্দ্র করে বিভাজনকে উস্কে না দিয়ে রাজনৈতিক দল এবং সরকারকে সমঝোতার মাধ্যমে সমাধানের পথ খোঁজার তাগিদ বিশ্লেষকদের। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সাথে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। এই মুহূর্তে সেই বিষয়ে সেখানে ব্রিফিং করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। আমরা সরাসরি যাচ্ছি ব্রিফিংয়ে। করতে, সক্রিয় করতে
স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। না, আমরা অনেকবার বলেছি এবং আমরা তো গত 25শে নভেম্বর সরকারের যে রিফর্ম কমিশন করা হয়েছিল, নির্বাচন ব্যবস্থার যে কমিশন একটা গঠন করেছিল সরকার, আমাদের কাছে লিখিতভাবে ওনারা আমাদের প্রপোজাল চেয়েছিলেন। জামাত ইসলামের পক্ষ থেকে 25শে নভেম্বর রিটেন আমাদের একটা প্রপোজাল আমরা সেই রিফর্ম কমিশনের কাছে জমা দিয়েছিলাম। তার থেকে কিছু কিছু বিষয় আজকে আমরা এখানে পেশ করেছি। মেইন বিষয়গুলো আমি একটু বলি। আমরা আমাদের আজকের প্রস্তাবনার মধ্যে বলেছি সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর, আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। এটা আমরা প্রপোজ করেছি। আমরা বলেছি যে আরপিওতে 9A যে আর্টিকেল আছে, অনুচ্ছেদ 91-এর A, 91-এর যে অনুচ্ছেদ আছে, সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল, যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে। যে কোনো নির্বাচনে অনিয়ম হলে ইলেকশন কমিশনকে সেই আইনে এখতিয়ার দেওয়া হয়েছিল অনুচ্ছেদে যে তারা আংশিক বা পুরো বাতিল করতে পারে। এটা গত সরকার পলিটিক্যাল ইন্টেনশনে তারা এটাকে তুলে নিয়েছিল, বাতিল করেছিল। এটাকে আমরা পুনর্বহাল করতে দাবি করেছি। নেক্সট, আমরা বলেছি প্রবাসী ভোটারদের ভোট ইনশিওর করতে হবে। প্রায় 1 কোটির অধিক ভোটার কিন্তু আমাদের প্রবাসে তারা আছে, এটাকে আমরা ইনশিওর করতে বলেছি। এবং আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে প্রশাসনিক, ইউনো অফিস, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানির বিষয়গুলো, অনেক ফাইলগুলো পেন্ডিং পড়ে আছে নানান ইস্যুতে, সেগুলো নিরসনের জন্য আমরা অনুরোধ করেছি। জানছিলাম নির্বাচন কমিশনের সাথে জামায়াতের বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ের কিছু অংশ। র্যাব বিলুপ্তির বিষয়ে পুলিশ সংস্কার কমিশন যে সুপারিশ করেছে তা নিয়ে সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এটার অবস্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, এটা তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশব্যাপী নিজেদের 848 জন নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই অভিযোগ দায়ের করা হয়। বিএনপির মামলা সংক্রান্ত প্রধান সমন্বয়ক সালাউদ্দিন খান একথা জানিয়েছেন। পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এই তালিকাসহ অডিও, ভিডিও এবং 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। এই সময় তারা এসব হত্যাকাণ্ডের সঠিক ও ন্যায় বিচার দাবি করেন। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা আজও শাহবাগ চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়েছেন। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। মইদুল, শিক্ষকদের দাবি আদায়ের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মিতা, 8 দিন ধরে ঢাকা এবং চট্টগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে একটি জটিলতা তৈরি হয়েছে, সেখানকার যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তারা এই 8 দিন ধরে এই আন্দোলনটি করছে। তো সেই আন্দোলনের বিষয়ে আজকে পর্যন্ত বিস্তারিত কথা বলার জন্য এই একজন আন্দোলনকারীর সাথে কথা বলছি, যে আন্দোলন সম্পর্কে আজকে দিন আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে 2024 সালে যে নতুন কোটার সিস্টেম হয়েছে, যে মেধার 93% যে ভিত্তিতে ফলাফল হবে, এটা নতুন চাকরির বেলায় হবে। যারা নতুন সার্কুলার, সেই ক্ষেত্রে 93%-এর যে মেধা কোটা ওইটা অ্যাপ্লাই হবে।
কিন্তু আমাদের এই প্রাথমিক শিক্ষক নিয়োগ 2023 সালের জুন মাসের 14 তারিখে হয়েছিল, সার্কুলার হয়েছিল। আমাদের পরীক্ষা হয়েছিল 2024 সালের মার্চের 29 তারিখে এবং ভাইবা হয়েছিল আমাদের এপ্রিল মাসে। তো জুন মাসে আমাদের সকলের ভাইবা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই 2024 সালে যে জুলাই বিপ্লব হয়েছিল এগুলো তো আমরা সবাই জানি। যারা উপদেষ্টা মহোদয় যারা এখন আছেন তারা তো জুলাই বিপ্লব দেখেছেন, তা আমরা তো তাদেরকে শিখিয়ে দিই নাই যে আমাদেরকে এখানে চূড়ান্ত সুপারিশ করতে। তারা আপনার মতো কতজন প্রার্থী আছেন এখানে আন্দোলন করতে? আমরা আসলে এখানে 6531 জন আছি। তো অনেকেই বিভিন্ন দূর দূরান্তে আছে, অনেকে যারা অসুস্থ বা প্রেগনেন্ট আপুরা আছেন তারা আসতে না পারে তাদের বড় ভাই বা হাজব্যান্ডকে পাঠিয়েছেন। দাবি আদায়ের ব্যাপারে আমরা যখন জানুয়ারির 14 তারিখে প্রেস ক্লাবে অবস্থান করি, তো আমাদের প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন স্যার আমাদেরকে আমাদের 5 জনকে তার অফিসে ডেকে নিয়ে গিয়েছিলেন। উনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা আমার পরিবারের অংশ, তোমরা শিক্ষক, তোমরা রাস্তায় নামা মানে আমি নিজে রাস্তায় নামা, তোমরা রাস্তায় থেকো না। তোমাদেরকে আশ্বাস দিলাম তোমরা 6531 জন সেফ জোনে। কথা বলছিলাম একজন শিক্ষকের সাথে, আন্দোলনকারী শিক্ষক, এবং তিনি আরও জানিয়েছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মূলত তারা এখানে অবস্থান করবেন। এখানে সহস্রাধিক নিয়োগপ্রাপ্ত শিক্ষক আছেন যারা আন্দোলন করছে এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর আছে। এবং আরেকটি বিষয় হলো যে এর আগে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল, কিন্তু সেখানে যাতে যান চলাচল বিঘ্ন না ঘটে এবং মানুষের সব স্বাভাবিক থাকে সেজন্য তারা এই জাতীয় জাদুঘরের সামনে এই অংশটি তারা আন্দোলন করছে। তো এই ছিল এখানকার অবস্থা। মিতা, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কূটনীতিকদের সাথে বৈঠক শেষে ব্রিফ করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি ব্রিফিংয়ে। বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে, তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সকলকে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আর কি। পরামর্শ দিতে তারা বলেছে যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি এর কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছে, বলছে বাংলাদেশের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন বাধাগ্রস্ত হবে এবং পাশাপাশি ভোটারদের একটা বড় অংশ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবে যদি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। আপনি কি মনে করেন? এই বিষয়গুলো তো আমরা আমাদের মতামত আগেই বলেছি। আপনারা জানেন যে আমরা বলেছি যে জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের সমস্ত নর্মস অ্যান্ড কন্ডিশন সেগুলোতে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি, অতীতেও চর্চা করেছি। তো সেইভাবেই আমরা মনে করি, আমরা কথা বলে আসছি যে ইট ইজ নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। এই কথাটা তো আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে জনগণ উইল ডিসাইড ইট। আমার পক্ষ না পক্ষ থাকা ইনম্যাটেরিয়াল, পিপল উইল ডিসাইড ইট। আরেকটা জিনিস, গতকাল প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছেন, কি বিভৎস অবস্থা, এবং বিএনপির বেশি গুম হওয়া মানুষ এখানে নির্যাতিত হয়েছে। আমি এই জিনিসটাকে আপনার একটু ভিন্নভাবে দেখি কারণ যে গুম হওয়া, হত্যা করা, এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না। এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি এবং যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আপনার আল জাজিরাতে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি ডিনাই করেছে। তারা বলেছে এই ধরনের কিছু নাই, কিন্তু এটা প্রথম থেকেই এই গাছতে চলে এসছে। আপনারা মানুষকে তুলে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে সে জঙ্গি সংগঠন করছে, এই ধরনের কথাগুলো বলে বন্দি করে আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করেছে। কিছু লোককে তারা সেখানে রেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে। ভুলে গেছেন নাকি আপনারা যে এক একটা বাড়িতে যেখানে জঙ্গির আপনার ট্রেনিং হচ্ছে, চর্চা হচ্ছে, পড়াশোনা হচ্ছে, জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে, আপনার বোম তৈরি করা হচ্ছে, এসব দেখিয়েছে। আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে।
বিপিএল শেষ হতেই এখন দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল। এবার শক্তিশালী দল গড়েছে আসরের অন্যতম ফেভারিট লিজেন্ডস অফ রূপগঞ্জ। দলটির স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদল শিরোপা জয়ে আশাবাদী। খেলার মাঠে রাজনীতি দেখতে চান না এই সংগঠক। রিপোর্ট কুশলী আসিরের। আবাহনী মোহামেডানকে ছাপিয়ে এবারে ডিপিএল এর শিরোপা জিততে চায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। ঘরোয়া ক্রিকেটের প্রাণখ্যাত এই টুর্নামেন্টে এরই মধ্যে জাতীয় দলের এক ঝাঁক তারকাকে ভিড়িয়েছে দলটি। তানজিদ তামিম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদি, আকবর আলী, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিবদের দলে ভিড়িয়েছে রূপগঞ্জ। চেষ্টা করেছি যে আমি চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্য যতটুকু সম্ভব টিম গড়ার জন্য। আমার মনে হয় ইয়াং এবং সিনিয়র কিছু এবং মোটামুটি আপকামিং ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে নিয়ে ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে রেখে চ্যাম্পিয়ন হব। শেষ এক দশক ধরে লেজেন্ডস অব রূপগঞ্জ ভালোই দল গড়েছে। নানা চাপের মধ্যেও দুবার রানার্স আপ হওয়ার কৃতিত্ব ছিল তাদের। পাপন মল্লিকদের রোশানলে মামলার মুখোমুখি হয়ে দেশ ছাড়তে হয় স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদলকে। তার আশা এবারের মৌসুমে রাজনীতি মুক্ত থাকবে মাঠ। ক্রীড়া উপদেষ্টা আসিফ উনি চেষ্টা করছে যে খেলাটাকে কিভাবে রাজনীতি মুক্ত রাখা যায়। আমি মনে করি এটা আমাদের সাধুবাদ জানাই। ক্রীড়াঙ্গনটা থাকবে ক্রীড়াঙ্গনের স্টেক হোল্ডারদের হাতে। আমি মনে করি এটা আমূল পরিবর্তন হবে ক্রীড়াঙ্গনে। আগামী 3 মার্চ মাঠে গড়ানোর কথা 8 দলের এই টুর্নামেন্টের। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।